আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট পথে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আপনাদের সাথে আমি থাকবো হামিদ রশিদ লালি, আর আমরা আলোচনা করব বাজারটা যেই গতিশীল হওয়া শুরু করে ঠিক সেই মুহূর্তেই কিছু লোক আছেন যারা বাজারের নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকেন। সেই বিষয়ে আলোচনা করব আইপিও আশা, কম আশা কিংবা বেশি আশা, কিংবা যেভাবে আসছে সেটা ঠিক আছে কিনা। আলোচনা আরও করব আমরা মাল্টিন্যাশনাল কোম্পানি কেন বাজারে আসছে না, তাদের অন্তরায়গুলো কোথায়, এবং তার সাথে আরও আলোচনা করব যে অল্টারনেটিভ কোনো ভেহিকেল আমরা আনা যায় কিনা। ব্যাংকিং সেক্টরে আমরা দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী, বিশাল আকারে কিছু ব্যাড লোনস হয়ে যাচ্ছে ইদানিংকালে, সেগুলো নিয়েও আলোচনা করব আমরা। প্রথমে চলে যাচ্ছি, আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাম পাশে আছেন জনাব ফোরকান উদ্দিন, এফসিএ, পুঁজিবাজার বিশেষজ্ঞ, সুবক্তা। ওনার বক্তব্য আমরা খুব করে শুনি। ওনার পাশে আজকে আমরা আমন্ত্রণ করে এনেছি জনাব মাহবুব এইচ মজুমদার, এমডি ও সিইও, এএফসি ক্যাপিটাল লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা প্রথমেই চলে যাচ্ছি জনাব ফোরকানের কাছে। ফোরকান ভাই, আমরা ইদানিংকালে দেখলাম বেয়ামের একটা আন্তর্জাতিক ব্যাংকিং সম্মেলন হয়েছে, এবং এটা আন্তর্জাতিক, বাইরের অনেক ছিলেন, ওনারা পার্টিসিপেন্ট ছিলেন। সেখানে আমাদের একজন বক্তা ইব্রাহিম খালেদ, যিনি সেন্ট্রাল ব্যাংকের বিশেষজ্ঞ আমি বলতে পারি, উনি পুঁজিবাজার সম্বন্ধে বিশাল বিশাল কথা অনেক সময় বলে বসেন, এবং সেখানে দেখা যায় যে হঠাৎ করে যখন বাজারটা একটু ঘুরে দাঁড়াতে থাকে, ঠিক সেই মুহূর্তে উনি ঘুম থেকে উঠেন হঠাৎ করে, এবং ঘুম থেকে উঠে একটা বোমা ফেলে দেন। তো এই যে বিষয়টা, এবং উনি ধরেন একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ব্যাংকিংয়ের উপরে, সেখানে উনি পুঁজিবাজারের উপরে কথা বলছেন, এবং খুব নেগেটিভ একটা কথা, আন্তর্জাতিক মানে একটা সেখানে প্রেজেন্টেশন হচ্ছে, সেখানে উনি নেগেটিভ কথাবার্তা বলছেন, এবং সেখানে উনি বলছেন যে এসইসি রিস্ট্রাকচারিং, উনি বলছেন ডিমিউচুয়ালাইজেশন সঠিকভাবে হয় নাই, উনি বলছেন যে এসইসির এমপ্লয়িজরা শেয়ার ব্যবসা করেন, ইত্যাদি বক্তব্য উনি দিলেন একটা আন্তর্জাতিক সম্মেলনে। আপনার কি মনে হয়, এটা কি উনি কার ইন্টারেস্টটা সার্ভ করছেন? প্রথম প্রশ্ন হলো যে ওনার আমি যেটা কনসার্ন ওনার ব্যাপারগুলো নিয়ে, শুধু এখনই নয় যে গত বিএমএ যে কথাটা বলেছেন উনি তো না, উনি কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু এই ধরনের কথাবার্তা কিন্তু বলেন, এটা আমি খেয়াল করেছি। আমরা একটা জিনিস চিন্তা করতে হবে যে ওনার ব্যাকগ্রাউন্ড যদি আমরা ঘাঁটি বা ওনার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে বেসিক্যালি উনি একজন ব্যাংকার। তো একজন ব্যাংকার উনি কোনোভাবেই পুঁজিবাজারের সাথে ওইভাবে, হয়তো একজন ব্যাংকার হিসেবে হয়তো ওনার রিলেশন ছিল, কিন্তু পুঁজিবাজারের সাথে সরাসরি উনি কখনো কোনো মার্চেন্ট ব্যাংকের সাথে বা কোনো ব্রোকারেজ হাউজের সাথে বা কোনো রেগুলেটরের সাথে এইভাবে কিন্তু উনি সরাসরি অন্তর্ভুক্ত কখনোই ছিলেন বলে আমার নলেজে নাই। আমি জানি না, যদি হয়ে থাকে ভুল হতে পারে, কিন্তু আমার নলেজে নাই ছিলেন না, আদার দেন ওই রিপোর্টটা তৈরি করা, ওই সময়টা ছাড়া আমি ওনার খুব একটা। তাহলে কি বলতে চান যে ওই রিপোর্টটা করে উনি লাইসেন্স পেয়েছেন পুঁজিবাজার সম্বন্ধে কমেন্ট করার? আমি যতটুকু জানি উদ্ভট কমেন্ট, যে ওই রিপোর্টটা করার জন্য যখন ওনাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল, তার আগে কিন্তু ওনার ওই রকম ডিপ ইনভলভমেন্ট আমার জানা মতো নাই। আচ্ছা, তাহলে ওই রিপোর্টটা করার জন্য যখন দায়িত্বটা দেওয়া হয়েছিল, সেটা কতটুকু গুড চয়েস ছিল, সেটাই এখানে আমার একটা প্রশ্ন। তো সেই চয়েসটা যেহেতু গুড হয় নাই, যদি ব্যাড চয়েস হয়ে থাকে তাইলে ব্যাড কথা আসবে, এটাই স্বাভাবিক, এবং সেটাই আসতেছে। আচ্ছা, এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো যে আপনার এইরকম একটা আন্তর্জাতিক সম্মেলনের মধ্যে বসে আমাদের দেশের একটা সেক্টর সম্পর্কে এইভাবে নেগেটিভ কথা বলার মানে হলো যে আন্তর্জাতিকের সেক্টরের যে লোকগুলো ওখানে ছিল, তারা এই সেক্টরটার সম্পর্কে কিছুটা ভীত হয়ে যাবেন। যদি রেগুলেটর সম্পর্কে উনি এরকম নেগেটিভ কমেন্ট করেন, তাহলে যারা ইন্টারন্যাশনালি ওখানে যে লোকগুলো ছিল, ওরাদের মধ্যে এমনও তো কেউ থাকতে পারতো যে যারা মেসেজটা কনভে করবে আর বাইরে থেকে আমার ইনভেস্টমেন্ট আসবে। আমার এখন পর্যন্ত স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স খুঁজে পাওয়া বা অন্যান্য জায়গাগুলোতে যেসব আমাদের হিন্ড্রেন্সগুলো আছে, আমাদের দেশের কিছু কিছু প্রবলেম আমাদের মধ্যে এর মধ্যে হয়েছে, বেশ কিছু মিলিয়ে আমার দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মধ্যে কিন্তু আমার কোনো ক্রেডিট নেই।
তো সো রেগুলেটর সম্পর্কে যখন আমি নেগেটিভ কমেন্ট করব, নেগেটিভ কমেন্ট করলে অন্য যারা আসবে তারা কিন্তু রেগুলেটর দেখে কিন্তু ইনভেস্টমেন্ট করতে আসে। তো এই জায়গাটা কিন্তু একটা বড় ধরনের কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে যে কেন উনি বারবার রেগুলেটরের সাথে যাচ্ছে। তারপর আসেন ওনার রিপোর্ট নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে। আজকে যে ডিমিউচুয়ালাইজেশন যেটা হয়েছে সেটা কিন্তু ওনার রিপোর্টেরই কনসিকুয়েন্স, তার আগে কিন্তু হয় নাই। এখন ওনার রিপোর্টে যেভাবে বলেছে সেভাবেই করতে হবে, সেটাকে যদি উনি প্রমাণ করতে চান বা সেখানে যে ডেভিয়েশনগুলো উনি হয়েছে বলতে চাচ্ছেন যে আমি এইভাবে বলেছিলাম কিন্তু এইভাবে করা হয় নাই, ডাজ ইট মিন উনি যেটা বলেছেন তা 100% কারেক্ট? ইজ দেয়ার নো স্পেশালিস্ট ইন দি মার্কেট? দের ইজ নো রেগুলেটর ইন দি মার্কেট? সো এই যে আত্মতুষ্টিতে অতিমাত্রায় ভোগা, এটা কিন্তু এক ধরনের কি বলবো এটাকে, এক ধরনের খারাপ চিন্তা। সো আমরা কেউই কিন্তু পারফেক্ট না, এভরিবডি হ্যাজ কারেকশন। সো ওনারও এটা চিন্তা করা উচিত যে আমি রিপোর্ট যেটা দিয়েছি সেটাই 100% কারেক্ট, হু টোল্ড হিম? সো এখানে আমি মনে করি যে এই কথাগুলো বলার সময় রেগুলেটরকে এইভাবে হিট করা মানে হলো ইন আদার ওয়ার্ডস সরকারকে হিট করা, কারণ এই রেগুলেটর সরকারের কিন্তু একটা পার্ট। ইটস আ কনস্টিটিউশনাল পোস্ট। ইয়েস, ইটস আ কনস্টিটিউশনাল পার্ট। এবং রেগুলেটর কিন্তু এসিসি চেয়ারম্যানকে নিয়ে, এসিসির এমপ্লয়িজদেরকে নিয়ে যখন আমি কোনো কথা বলতে যাব, বলার আগে আমাকে 10 বার চিন্তা করতে হবে মার্কেটে তার হিটটা কতটুকু যাচ্ছে। হ্যাঁ, উনি যেটা বলেছেন যে এসিসির লোকজন শেয়ার ব্যবসা করে, উনি প্রমাণ করুক, উনি প্রুফ করুক। যেটা প্রুফ হয়েছিল, একজনের কথা প্রুফ কিছুটা হয়েছিল, সেটা তো উনি তো নাই। সো এখন প্রশ্ন হলো তো উনি প্রুফ করুক। আমার কথা হলো প্রুফ ছাড়া যখন কোনো কথা বলা হয় সেটা কিন্তু একটা দেশ এবং বাজারের জন্য সাংঘাতিক রকমভাবে ক্ষতিকারক একটা বিষয়। সো এই রকম কমেন্ট যখন কোনো রেগুলেটরের এগেনস্টে এইভাবে চলে আসে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় রেগুলেটরের রিয়াকশানটাও আমরা দেখা উচিত বলে আমি মনে করি। বিকজ অফ হি ইজ এ পাবলিক, একজন পাবলিক বলার রাইটস তার অবশ্যই আছে গণতান্ত্রিক দেশে, কিন্তু তাই বলে যা ইচ্ছা তা বলার রাইট কিন্তু আমাদের নাই, যেটা আমার দেশের অর্থনীতিকে ক্ষতি করতে পারে, যেটা আমার দেশের রেগুলেশনকে ক্ষতি করতে পারে, যেটা আমার একটা সেক্টরকে ক্ষতি করতে পারে। 1 নম্বর। 2 নম্বর হলো উনি ব্যাংকিং সেক্টরের একজন মানুষ, পিওরলি একজন ব্যাংকিং সেক্টরের মানুষ। ব্যাংকে যে পরিমাণ লোপাট হচ্ছে সেটা নিয়ে ওনার মুখে কোনো ভাষা নেই কেন, এটা আমার কোশ্চেন। উনি কেন এটা বলতে চান না যে ব্যাংকে এই অবস্থা চলতেছে, ব্যাংকে এরকম পুকুর চুরি হয়ে যাচ্ছে, কথার কথা যেটা আমাদের সাগর চুরি, যেটা আমাদের অর্থমন্ত্রীর ভাষায়। তো সেটা যদি হয়ে থাকে তাহলে ওনার মুখ দিয়ে এই কথাটা বের হন না কেন? ওনার কেরিয়ার ব্যাংকার বলে? যদি তাই হয়ে থাকে তাহলে এইরকম বৈমাত্রীয়সুলভ আচরণের কথাবার্তা ওনাকে বন্ধ করা উচিত বলে আমি বিশ্বাস করি। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে একজন মানুষ যখন এই ধরনের কথাবার্তা বলবে তখন তার ওই কথাবার্তাগুলোর আস্তে আস্তে উনি নিজে একজন যথেষ্ট মুরব্বী মানুষ, সিনিয়র মানুষ এবং জ্ঞানী মানুষ, আমি ওনাকে বলতে চাই ওনার জ্ঞানটাকে উনি প্রয়োজনভাবে কাজে লাগিয়ে উনি ওনার লাগামটা টেনে ধরলে এটা পুঁজিবাজারের জন্য ভালো হবে। কারণ বাজারের জন্য সরকার উদ্গ্রীব হয়ে আছে, বাজার ভালো হবে। সাধারণ মানুষ উদ্গ্রীব হয়ে আছে, বাজার ভালো হবে। রেগুলেটর চেষ্টা করছে, বাজার ভালো হবে। এর মধ্যে বাজারটা যখন আস্তে আস্তে লিফট নিচ্ছে তখন আমি গিয়ে পিছন থেকে তার কেটে দিলাম, এটা কিন্তু খুব দুঃখজনক। এইটার জন্য কিন্তু আসলে আমি জানি না, এটা মনে হয় আরো বেশি কন্ট্রোল হওয়া উচিত। উনি দেশের ক্ষতি করছেন, উনি ইকোনমির ক্ষতি করছেন, এতগুলো আন্তর্জাতিক মানুষের সামনে বসে উনি এরকম একটা কথা বলা, তো এটা একেবারে আনজাস্টিফাইড। এবং সাথে আমি একটা জিনিস, শুধু আরেকটা জিনিস বলবো, যারা ওনাকে এইসব প্রোগ্রামগুলোকে ইনভাইট করেন ওনারাও তো জানেন যে উনি এরকম কথাবার্তা বলেন, ওনাদেরকেও আমি বলবো যে ওনাদেরও একটু সতর্ক হওয়া উচিত ওনাকে ইনভাইট করার আগে। অ্যাবসলিউটলি। মাহবুব ভাই, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। ফুরকান ভাই যা বললেন তো আপনি শুনলেন। এখন আমার একটা কথা হলো যে এসিসির এমপ্লয়িজরা শেয়ার ব্যবসা করেন, এটা খালিদ ইব্রাহিম সাহেবরা বলেন। এখন 1 নাম্বার হলো অফিস অর্ডারের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা এমপ্লয়ির সাইন্ড একটা ইয়ে আছে যে দে উইল নট ইন্ডালজ ইনটু দিস বিজনেস, একটা। দ্বিতীয়ত ডিমিউচুয়ালাইজেশন ঠিক মতো উনি বোধহয় ডিমিউচুয়ালাইজেশনের যে আইন হয়েছে সেই আইনটা বোধহয় উনি পড়েন নাই। তার কারণ হলো সেই আইনে বলা আছে স্টেপ বাই স্টেপ কোনটা হবে প্রথমে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে। হ্যাঁ, ডিমিউচুয়ালাইজেশন এখনো ইনকমপ্লিট ইন দ্য সেন্স যে আমরা এখন সেকেন্ড স্টেপে আছি। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হলো স্ট্র্যাটেজিক পার্টনার আমরা খুঁজছি এবং তাদেরকে শেয়ার দেব, এবং সেই শেয়ারটা দিলে পরে ওখান থেকে একজন ডাইরেক্টর বোর্ডে আসবেন। সো দিস ইজ দ্য সেকেন্ড ফেজ। এখন থার্ড ফেজ আরেকটা আছে, যেটা এটা আবার 1-1.5 বছর পরে আসবে, সেইটা হলো আইপিওর মাধ্যমে শেয়ার অফলোড করা। তো এই যে স্টেপ বাই স্টেপ আইনের মধ্যে আছে, আইনটা কোথায় উল্লঙ্ঘন হলো সেই কথাটা আমার জানতে খুব ইচ্ছা উনার কাছে। যাই হোক,
আপনি এই ব্যাপারে যদি কিছু বলেন। ধন্যবাদ লালি ভাই। আমি ফোরকান ভাই যেই ব্যাপারগুলি বললেন একদম আমি তার সাথে একদমই একমত, এবং আমি শুধু 2-3টা পয়েন্ট তার সাথে যোগ করতে চাই। দেখেন, এই যে পুঁজিবাজার নিয়ে যে তদন্ত কমিটির যেই ওনার যে রিপোর্ট এবং পরিশিষ্ট যে সেই কাগজগুলি আমি লাইন টু লাইন প্রত্যেকটাই প্রায় পড়েছি, প্রায় প্রত্যেকটা আমার পড়া আছে। কোথাও আমি ডিমিউচুয়ালাইজেশনের কথা উনি বলেছেন, কিন্তু কোথাও উনি গাইডলাইন বলতে যে কিছু দিবেন এটা কোথাও উনি দেন নাই। তার মানে ওনার সেই নলেজটাই তো নাই যে ডিমিউচুয়ালাইজেশনের গাইডলাইনের ব্যাপারে। তো সেই ডিমিউচুয়ালাইজেশনের ব্যাপারে উনি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কি গল্প করছেন, আমি যেটা দেখলাম যে উনি পত্রিকাতে আবার লিখছেন উনি ইন্ডিয়ার গল্প শুনিয়েছেন। যদি শুনিয়ে থাকেন ভুলটা শুনেছে, কারণ ওনার তো নিজে কোনো নলেজই নাই যে ডিমিউচুয়ালাইজেশনের। যদি থাকতো, শুধু ডিমিউচুয়ালাইজেশন না, এই যে প্রসেসটা, এই যে আপনারা যেটা করেছেন 1 বছর 3 বছর 5 বছর এটা পরে আইন। স্টেপস আইন, যে এই প্রসেসগুলিতে আইন তৈরি করে এই নলেজ তার নাই। 2 নাম্বার যেটা আমি বলতেছি, দেখেন একজন দায়িত্বশীল মানুষ এই দেশের উনি একজন সিনিয়র সিটিজেন, তার কাছ থেকে যেই আশা ছিল পুঁজিবাজারে সেটা তো হয়ই নাই 2011 সালে, যার ফলে আমরা জানতে পারিনি অনেক কিছু। সেটা উনি না জেনে, যেহেতু উনি এই মার্কেটের লোক না, অনেক কিছু বলেছেন যেটার সাথে কোনো রিলেভেন্ট নাই, তো আমরা অনেক কিছু জানতে পারিনি, বঞ্চিত হয়েছি। আবার যখন পুঁজিবাজারটা আপনি প্রথম বলছিলেন যে একটু ভালোর দিকে আমাদের যায়, আমরা অনেক কাঠখড় পরিয়ে, সরকার বলেন সবাই কাঠখড় অনেক দূরে আসে, ঠিক তখন উনি এই কাজগুলি করেন। সেটা উদ্দেশ্য যে উনি কী উদ্দেশ্যে এগুলি করছেন, এটা কার interest serve কারণ ওই সম্মেলনে অন্য যারা ছিলেন সবাই কিন্তু পুঁজিবাজার সম্বন্ধে পজিটিভ কথা বলেছেন, পুঁজিবাজারে আসা উচিত, ব্যাংকগুলোর পুঁজিবাজার মানে অন্যান্য আরো 2-3 বক্তা বলেছেন যে পুঁজিবাজার আসা উচিত, শুধুমাত্র ব্যাংক নির্ভর হওয়া উচিত না, এই যে সঠিক কথাগুলি বলছেন। অথচ ওই সম্মেলনটা ছিল ব্যাংক সংক্রান্তই ব্যাপার, ওইখানে পুঁজিবাজার এবং এই নেগেটিভ কথাগুলি কোত্থেকে আসলো আমরা জানি না। আমরাও হতবাক হয়ে গিয়েছি পরের দিন পেপারে বক্তব্যগুলি দেখে। অন্য কোনো দেশে যদি হইতো লালি ভাই, এটা কিন্তু তাকে আইনের আওতায় আনা দরকার উচিত ছিল। কারণ আপনি যা খুশি তা বলতে পারেন না। পুঁজিবাজার একটা সেন্সিটিভ জায়গা, এখানে সকলের ইনভেস্টমেন্ট আছে, বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট আছে। আপনার একজন দায়িত্বশীল লোকের মানে অনর্থক কথা বলা, না বুঝে না জেনে কথা বলা, সেটা কিন্তু অন্যকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তো এই অন্য কোনো দেশে কিন্তু এটা আইনের আওতায় আনা দরকার। আমি জানি না আমাদের দেশে হবে কি হবে না, নাকি একই অবস্থা চলতে থাকবে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে আইনের আওতায় আনলে এই দায়িত্বশীল মহল থেকে যে দায়িত্ব জ্ঞানহীন কথা বলা বন্ধ হবে। থ্যাংক ইউ। আমি অন্য প্রসঙ্গে একটু যেতে চাচ্ছি যে মাহবুব ভাই, এই প্রসঙ্গে আপনার কাছেও আসবো। সেটা হলো যে আইপিওর ব্যাপারে একটা কথা আছে, আমি তার আগে একটা সাজেশন আমি দিয়ে ফেলতে চাই। এসইসিকে যদি এসইসি আমাদের বক্তব্য যদি শুনে থাকে, তাহলে আমার একটা সাজেশন আছে। এই যে কথাটা বলা হয় যে এসইসির এমপ্লয়িজরা শেয়ারের ব্যবসা করেন, আমার মনে হয় যে ওনাদের শেয়ারের ব্যবসা অ্যালাউ করা উচিত। এসইসিকে আইন করে শেয়ারের ব্যবসা অ্যালাউ করা উচিত। আপনি দেখে থাকবেন, আপনারা জানেন নিশ্চয়ই যে ইন্ডিয়াতে কিন্তু সেবির যে এমপ্লয়িজ, ওদের জন্য একটা আলাদা আইন আছে, দেখেন ইনভেস্ট। নিয়মটা হলো ওখানে যে আপনাকে ডিক্লেয়ার চেয়ারম্যান এর কাছে ডিক্লেয়ার করতে হবে যে আমি এই শেয়ারটা কিনতে চাচ্ছি, এই ডিক্লারেশন করতে হবে। এবং তার সাথে আরেকটা জিনিস যে 6 মান্থসে আপনি সেটা শেয়ার বিক্রি করতে পারবেন না, অথবা যদি কিনে থাকেন তাহলে বেচতে পারবেন না, বেচা থাকলে সেই শেয়ার আর 6 মাসে কিনতে পারবেন না। এবং তার সাথে আরেকটা আইন আছে যে ইনসাইডার ট্রেডিং, যদি কোনো এমপ্লয়িরা ওই সময় যখন ডিক্লারেশনের সময় হয় ইত্যাদি, তখন কিন্তু সুনির্দিষ্ট একটা, এটা ইদানিং করেছে যে ইনসাইডার ট্রেডিং যাতে এমপ্লয়িরা না করতে পারে, সেই জন্য একটা আইন এই রিসেন্টলি করেছে। তো আমার মনে হয় যে যেহেতু ডেভেলপড ক্যাপিটাল মার্কেটে রেগুলেটরদের এই আইনটা আছে বিধায় আমার মনে হয় যে আমাদের এখানেও এসইসির এমপ্লয়িজদেরকে এইরকম একটা আইন করে করতে দেয়া উচিত। তার কারণটা আমি বলি যে দেখেন, সরকারি যারা এমপ্লয়ি আছেন তারা কিন্তু করতে পারে, ডিফেন্সের লোক করতে পারে, সবাই করতে পারেন, তাহলে ওই গ্রুপটাকে আমি কেন বঞ্চিত করব? ওকে, এখানে আমি শুধু একটা জিনিস শেয়ার করি আপনার সাথে, সরি মাহবুব ভাই। দেখেন, ওনাদেরকে এইখানে ডিপ্রাইভ করার কোনো অর্থ কি আছে? আমি অ্যাপারেন্টলি দেখি না। ওনারা রেগুলেটর, ওনাদের কাছে কি প্রাইস সেনসিটিভ ইনফরমেশন থাকে না? না, ডেফিনেটলি কোনো বিসেকের এমপ্লয়ি এত দুঃসাহস করবে না একজন সরকারি চাকরিজীবী হিসেবে, কারণ তার এগেনস্টে অনেকগুলো ইন্টেলিজেন্স থাকে।
সো এত বড় দুঃসাহস উনি করবে না যে ওই কোম্পানির এমডিকে ফোন করে জিজ্ঞেস করবে আপনার কালকের বোর্ড মিটিংয়ে কত % দিবেন। এই দুঃসাহসটা করার কথা নয়, কথা না। কারণ কোনো না কোনোভাবে ওই কোম্পানির সাথে কোনো না কোনো সময় তার সমস্যা হতে পারে, আর এটা লিকড হবে, আর ওই ফোন কল যে রেকর্ড হবে না, হু টোল্ড ইউ। সো এই দুঃসাহসটা করার অ্যাপারেন্টলি কথা নয়। যদি করে থাকে সেটা কোনো না কোনো সময় লিকড আউট হবে এবং হি উইল বি আন্ডার পানিশমেন্ট। যেই কথাটা আপনি এখন বললেন যে তাদেরকে একটা আইন করে দিয়ে এটা করে দেওয়া উচিত, তারা তো ব্যবসা করছে না, তারা ইনভেস্টমেন্ট Investment করছে। প্রত্যেকটা নাগরিকের ইনভেস্টমেন্ট করার অধিকার আছে। আবার সে কেন income tax বঞ্চিত আপনি এটা হবে? allow করছেন। সে কেন এটা বঞ্চিত হবে? সে রেগুলেটর বলে, তাহলে দেখতে হবে ওই রেগুলেটর হিসাবে তার কি কি করতে পারে, সে কতটুকু ডেপথে গিয়ে ম্যানিপুলেশন করতে পারে, ওই জায়গাটাকে কন্ট্রোল করে তাকে করতে দেওয়া উচিত। অ্যাবসলিউটলি আমি একমত। এবং এইটা ইমিডিয়েটলি এসইসিকে একটা আইন করে ফেলা উচিত, বিকজ অন্যান্য দেশে সেটা আছে। Exactly. সো এক নম্বর। আমি মাহবুব ভাই আরেকটা প্রশ্ন যেটা আনতে চাচ্ছিলাম, আমাদের ব্রেকে যাওয়ার আগে 1.5 মিনিটের মতো সময় পাবো, পরে কন্টিনিউ করব, যে আইপিও নিয়ে একটা কথা আছে যে বেশি আসছে, কম আসা উচিত ইত্যাদি। আপনার মতামত একটু জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আইপিও বেশি কমের সাথে সম্পর্ক না। আইপিও আপনি যত বেশি সংখ্যক আপনি আইপিও দিতে পারবেন, যদি আপনার আইপিও কোম্পানিগুলি আইনগুলি কমপ্লাই করে। আপনার মনে আছে কিনা, সেবির চেয়ারম্যান আমাদের একটা অনুষ্ঠানে জি, জি। বলেছিলেন যে দেখেন বেশি কমের কোনো কোশ্চেন আসে না, কোশ্চেন আসে আমার কাছে যদি আইপিওর ফাইল থাকে, তার মানে হলো ইলিজিবল কোনো ফাইল থাকলে, যদি আমাদের যোগ্য ফাইল থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে অ্যাপ্রুভাল দিব, যদি যোগ্য না থাকে সেক্ষেত্রে ফেরত দিব। তার মানে যদি আপনার কেউ কোনো কোম্পানি বাজারে আসতে চায়, তাকে যদি আইন কানুন পরিপূর্ণ করতে পারে তাকে দিতে হবে। সেখানে 10টা আসলো না 50টা আসলো এইটা আসলে কোনো ফ্যাক্টর না। তবে একটা জিনিস মাথায় রাখা, শুধুমাত্র যত বেশি সংখ্যক ভালো আইপিও বাজারে আসবে, আমাদের মার্কেট ডেপনেস বাড়বে, আমাদের দেশে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা হবে, বাজারটা এক্সপ্যান্ড করবে। আপনি দেখেন 2007 সালে আমাদের লিস্টেড সিকিউরিটি ছিল 350টা, আর 2016 সালে মানে 10 বছরের ব্যবধানে আমাদের মাত্র 544টা। তার মানে আমাদের সেই অনুযায়ী বাড়ে নাই, যেখানে এটা হওয়া উচিত ছিল 1500 2000 হওয়া উচিত ছিল। আপনি দেখেন ইন্ডিয়াতে দেখেন 5000 লিস্টেড কোম্পানি, সেখানে আমাদের মাত্র 544টা সিকিউরিটিজ। আপনি নাম্বার অফ আইপিও যদি বলেন, 2007 সালে ছিল আপনার 14টা আইপিও অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল, আর আজ 2016 সালে এই সেপ্টেম্বর মাসের লাস্টে এসে আমরা দেখছি যে মাত্র 8টা আইপিও অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তার মানে দেখেন নাম্বার অফ আইপিও কিন্তু কমে যাচ্ছে, যেখানে কয়েক গুণ বাড়ার কথা 10 বছরের ব্যবধানে, সেখানে আমাদের এই জিনিসটা কমে যাচ্ছে। কাজেই না, আমরা শুধু বলতে পারি বেশি সংখ্যক ভালো আইপিও বাজারে দিতে হবে, বাজারের কারচুপি কমে যাবে, মার্কেটে টাকা ইনভেস্ট হবে, বাজারে শিল্প ব্যবসা বাণিজ্যে টাকা ইনভেস্ট হবে। আপনি যদি আইপিও যদি বেশি সংখ্যক না দেন, আপনার সেকেন্ডারি মার্কেটে ট্রেড করবেটা কি? রাইট। আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে, বাট উনি দুইটা কথা বলেছেন যে আইপিও আসা দরকার, ভালো আইপিও আসা দরকার। তাহলে এই ভালো আইপিও আসার জন্য কি মার্কেটিংটা দায়ী? শ্রদ্ধা রেখে একটা কথা বলি, যে উনি যখন এই কমেন্টগুলো করছেন, সেগুলোর কোনো কনসিকুয়েন্স কি উনি ফেস করছেন? যদি না করে থাকেন, কেন করছেন না? ওনার খুঁটির জোরটা কোথায়, এটাও বোধহয় একটু দেখা দরকার। অবশ্যই। না হলে এইভাবে কি করে উনি কমেন্টগুলো করেন? রাইট। কারণ যেখানে মানে এতগুলো বিনিয়োগকারী, দেশের অর্থনীতির একটি অংশ জড়িত, সেখানে এরকম নেগেটিভ কমেন্ট কতটুকু দরকার? আমি এটা বলতে চাই না যে রেগুলেটর বলে তাদের এগেনস্টে কোনো কথা বলা যায় না, রেগুলেটর সব কিছু ঠিক করে, এটাও ঠিক নয়। কিন্তু যেটা ঠিক নয়, যেটা বাজারকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেরকম কথা বলা, কন্টিনিউয়াস বলে যাওয়া, একবার দুইবার বলা, সেটা মানুষের ভুলভ্রান্তি, এটা সেটা হতে পারে। ওনার টাইমিংটা বড় মানে একটা বাজে একটা টাইমিং, যেই বাজার একটু ঘুরতে থাকে ঠিক তখন উনি একটা কন্টিনিউয়াস বলে যাওয়া। কথা বলে। সমালোচনা তো আমাদেরকে করতে হবে, সমালোচনা সবারই করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা কি মানুষ করছে না? করছে। কিন্তু প্রশ্ন হলো যে সমালোচনা আমাদেরকে করতে হবে, কিন্তু সেই সমালোচনাটা গঠনমূলক সমালোচনা করতে হবে, যেখান থেকে লাভবান হবে লোকজন, বিনিয়োগকারীরা। সেটা তো হচ্ছে না, বরং উল্টো ক্ষতি হচ্ছে। এবার আমি আপনার প্রশ্ন চলে যাই। এখন আমি 1996 সাল থেকে, যখন বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকের কনসেপ্ট প্রথম শুরু হয়, তখন থেকে আমি স্টক মার্কেটের সাথে জড়িত। কারণ মার্চেন্ট ব্যাংকের লাইসেন্সটা যখন আসে প্রথম 1996 সালের শেষের দিকে, বা 95 সালের শেষ থেকে শুরু, 96 সালের মধ্যেই কিছু এসে গেছে, 7টা কি 10টা লাইসেন্স তখনই প্রথম হইল। তখন থেকে 2005 সাল পর্যন্ত আমি মার্কেটে সরাসরি ছিলাম। আচ্ছা, এখন তখন যে আইপিওগুলো আসার প্রসেস আমি দেখেছি, কারণ আমি বেশ কিছু আইপিও তখন করেছিও, দেখেছিও। সো আইপিওগুলোর যে প্রসেস আমি তখন দেখেছি, আর আজকের আইপিওর কোয়ারি লেটার যখন আমি দেখি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ।
তাইলে আমরা যখন হাই হাই করি শুধুমাত্র যে না শুধু খারাপ আইপিও আসতেছে, এই কথাটা যখন আমরা বলি, দেখেন ধান থাকলে কিছু চিটা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটার কিন্তু আমি বলছি না যে সব ভালো আইপিও আসছে, এটা ফর গড সেক এটা আমি বলছি না, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে প্রসেসের যে ডেভেলপমেন্টটা, এটা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে 2005 to 2016। এই যে মাঝখানে 10টা 11টা বছরে যেই পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে আইপিও প্রসেসের, এবং এখন যে রিভিউগুলি হয় আইপিওর, আনবিলিভেবল। কারণ আমি তো ওই রিভিউগুলো ফেস করে এসেছি, 96 to 2005 আমি ফেস করছি। এখন আমি দেখছি আমার ক্লায়েন্টগুলোকে কীভাবে রিভিউ করছে এসিসি, আমি তো দেখছি কিভাবে রিভিউ হচ্ছে, কিভাবে তারা চাচ্ছে, কিভাবে তারা ডকুমেন্ট চাচ্ছে, কিভাবে তারা ডিসক্লোজার চাচ্ছে, কিভাবে তারা আইএফআরএসের কমপ্লায়েন্স চাচ্ছে, কিভাবে তারা আইএস কমপ্লাই করা হয়েছে কিনা সেটা চাচ্ছে, কিভাবে কোম্পানি আইনের রিকোয়ারমেন্টগুলো কমপ্লাই হচ্ছে কিনা সেটা চাচ্ছে। এই যে রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু একটা রিগোরাস ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে অলরেডি। আরও হবে, এটা যে এখানেই শেষ তা কিন্তু না, আরও হবে। হ্যাঁ, ভালোর শেষ নাই, ভালো তো আমরা দেখতেই হবে, আরও ভালো দেখতে হবে। সেই জন্য আমি মাহবুবের সাথে পুরো একমত, ইয়েস আরও ভালো আইপিও, ভালোর কোনো শেষ নাই, আরও ভালো আইপিও আমাদেরকে দেখতে হবে। এখন এই ভালো আইপিওর ডেফিনেশনটা কোথায়, ভালো আইপিও আসবে কেন, আর ভালো আইপিও আনতে হলে আমার কি করতে হবে? 3টা কথা। ভালো আইপিও ডেফিনেশনটা কি, ভালো আইপিও আনতে গেলে কি করতে হবে, আর ভালো আইপিও আসবে কেন। প্রথম কথা হলো ভালো আইপিওর ডেফিনেশনটা কোথায়? যারা সাকসেসফুল কোম্পানি, যারা সাকসেসফুল কোম্পানি বিজনেসে খুব ভালো প্রফিট করতেছে, তাদেরকে নিয়ে আসা। এই নিয়ে আসার জন্য কি লাগবে? তাদেরকে প্রণোদিত করতে হবে, এই প্রণোদিতটা কে করবে? এই প্রণোদিতটা করবে সরকার, যেটা গত বাজেটে ঠিকমতো হয়নি, হওয়া উচিত ছিল, হয়নি। প্রণোদিত করবে কে? রেগুলেটর। তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদের লোকজনগুলোকে, মানে এমপ্লয়িগুলোকে শুধুমাত্র রেগুলেট না করে এন্টারটেনিং অ্যাটিটিউডও তাদেরকে দেখতে হবে, ফ্যাসিলিটেট করতে হবে। আমি বলবো কিছুটা এন্টারটেনিং অ্যাটিটিউড, তাদেরকে যোগ্য সম্মান দেওয়া। যখন এই যারা আইপিও যারা করছে, তারা যখন রেগুলেটরের কাছে যাবে, রেগুলেটর তার পুরোপুরি রেগুলেটর অ্যাটিটিউডে না থেকে তাদেরকে এন্টারটেনিং অ্যাটিটিউডে যেতে হবে। বাট তাই বলে এই নয় যে তাকে জামাই আদর করতে হবে, নো, বাট তাকে সম্মান করে, তাই বলে তারা অসম্মান করছে তা না, কিন্তু তাকে এন্টারটেইনিং অ্যাটিটিউডে দেখে তাকে ফ্যাসিলিটেট করতে হবে। এটা হলো রেগুলেটরের কাজ। দ্বিতীয় হলো মার্চেন্ট ব্যাংকাররা, যারা মার্চেন্ট ব্যাংকার আছেন, ওনাদেরকে কিন্তু আরেকটু ভালো মার্কেটিংয়ের ভূমিকায় যেতে হবে। এখন ওনারা কিভাবে যাবেন, এখানে আমি অবশ্যই একটা কথা বলতে চাই যে এতগুলো মার্চেন্ট ব্যাংক আমাদের দেশে দরকার ছিল না, অনেস্টলি এতগুলো মার্চেন্ট ব্যাংক আমাদের দেশে দরকার ছিল না। কারণ আমি যদি ওনার স্ট্যাটিস্টিক্স ধরি, তাইলে 10টা না 11টা আইপিওর কথা বললেন, তার আগের বছর আসছে 14টা আইপিও, 36টার উপরে বোধহয় মার্চেন্ট ব্যাংক আছে, এবং তাদের 56। সো ওখানে কিন্তু বলা আছে বছরে একটা আইপিও তাদেরকে আনতে হবে, কতগুলো আন্ডাররাইটিং করতে হবে, এরকম কিছু 2 বছরে একটা আইপিও করে আনতে হবে। তাহলে 2 বছরে একটা হলো 56টার অর্ধেক হলো 28টা আইপিও, তার মানে বছরে ম্যান্ডেটরিলি 28টা আইপিও আসার জন্য এসএসসি বলে দিচ্ছে। তাহলে হচ্ছেটা কি? বরং এই 56টা আইপিও, 56টা মার্চেন্ট ব্যাংকের লাইসেন্সের মধ্য দিয়ে ব্যাড কম্পিটিশন তৈরি হয়ে গেছে। কারণ যারা মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স নিয়েছেন তাদের তো সারভাইভ করতে হবে, আর সারভাইভ করাটাই হলো স্বাভাবিক। যদিও ওনাদের উপরে অনেক দায়িত্ব আছে, কিন্তু দায়িত্ব থাকলেও সারভাইভালের কোশ্চেন নেসেসিটি নোজ নো এনি বাউন্ড। তারা এখন নেসেসিটি কিন্তু তাদেরকে কম্পেল করে ফেলা হচ্ছে। তাই বলে বলছি না যে ওরা ব্যাড মার্কেটিং করছে, নো, বাট সেটা একটা কোশ্চেন, সেটা আমি বলতে চাচ্ছি। তো সেই জায়গাটাও, ওই জায়গাটা রেগুলেটর যদি সরে আসে, যাকে 2 বছরে একটা আইপিও আসতে হবে, এই জায়গাটা কিন্তু রেগুলেটর উঠিয়ে নেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। সে তার ক্যাপাসিটি অনুযায়ী আইপিও নিয়ে আসবে, এটা একটা ইস্যু। এবং তারা আরও ভালো আইপিও আনার চেষ্টা করতে হবে। অ্যান্ড তারা যখন মার্কেটিংয়ে যাবে বাজারে, মার্কেটিংয়ে যাওয়ার ইনস্ট্রুমেন্টগুলো কী? মার্কেটিংয়ে যেতে হলে তাদেরকে বেচতে হবে সরকারকে, কারণ রেগুলেশনই তো মেইন। ইউ হ্যাভ টু মেক ডিফারেন্স ফর ব্র্যান্ডিং। আমি তো ব্র্যান্ড ব্র্যান্ডিং করছি যে পাবলিক লিমিটেড কোম্পানি, তুমি আইপিওতে আসো, দিজ আর দি অপরচুনিটি ফর ইউ ওয়েটিং। আর আমি যখন ব্র্যান্ডিং করতে যাচ্ছি, তুমি প্রাইভেট লিমিটেড থাকলে কী হবে? আপনি একটা সিম্পল চিন্তা করে দেখেন তো, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন খুব প্রফিটেবল থাকে, সে কেন আইপিওতে আসবে? কোনো লজিকই নাই তার। রিজন ইজ, তার যে ইন্টারেস্টটা, ব্যাংকের যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা অ্যালাউবল এক্সপেন্সেস, ডিভিডেন্ডের উপরে কিন্তু ট্যাক্স আছে, খেয়াল করে দেখেন। তার প্রফিটের তার ক্ষেত্রে কিন্তু এরকম বলা নাই যে তুমি যে ডিভিডেন্ড কস্টটা দিচ্ছ, যদিও এটা লজিক্যাল না, তথাপি কিন্তু তাহলে সেখানে তার ইন্টারেস্টটা অ্যালাউবল এক্সপেন্স হিসেবে পাওয়ার কারণে সে কিন্তু ওখানে একটা ভালো সুবিধা করতেছে। তার কিন্তু ইকুইটি কম ইনভলভ হয়ে সে কিন্তু ডিফারেন্সে স্মার্ট বিজনেসম্যানটা যা করে, সেটা একটা জিনিস যাচ্ছে। দ্বিতীয়ত হলো, আমাদের দেশের কালচার অনুযায়ী সে কিছু বেনিফিট নিতে পারে প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকা অবস্থায়। যখন সে পাবলিকলি ট্রেডেড কোম্পানি হয়ে যায়, তখন সে কিন্তু হাইলি রেগুলেটেড বিভিন্ন
কোম্পানিগুলোকে দিয়ে, সেখানে কিন্তু তার সমস্যাগুলো বেশি থাকে, ওই প্রবলেমগুলোকে সে ফেস করতে চায় না। যার জন্য আমি একটা শব্দ ইউজ করেছিলাম যে এন্টারটেইনিং অ্যাটিটিউডে যেতে হবে। অনেকে কিন্তু এসিসিকে ভয় পায়, বাপরে বাপ রেগুলেটর। সো এই ভয়টাও কিন্তু বিসেক কাটাইতে হবে, অনেকে ভয় পায়, এটাও কিন্তু বিসেককে কাটাইতে হবে যে না, উই আর নট অনলি ফর রেগুলেটিং ইউ, রেদার ফ্যাসিলিটেট ইউ। এই জায়গাটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। যদি কিন্তু ফরকান ভাই, ইদানিং কালে মাহবুব ভাই আরো ভালো বলতে পারবেন যে আমরা এসএসসি কে দেখেছি, কিন্তু যে কোনো বিষয় আমরা আগের তুলনায় এখন কিন্তু এসএসসি অনেক ফ্যাসিলিটেট করে এবং যে কোনো বিষয় কিন্তু ওনাদের সাথে আলাপ করা যায় এবং আলাপ করলে পরে একটা রাস্তা কিন্তু বের হয়। এবং আমার মনে হয় যে ইদানিং কালে এসএসসি মানে খুব গত ভালো 5 বছর ফ্যাসিলিটেট বা করছে। 7 বছর আগের যে এসএসসি আর এখনকার এসএসসি আসলে অনেক ডিফারেন্স। কারণ যে আপনি যে শব্দটা বলেন ফ্যাসিলিটেট করা, এই এসএসসি এই জিনিসটা বুঝতে পেরেছে যে সিকিউরিটি মানে নিয়ন্ত্রক সংস্থা মানে শুধুমাত্র ধরে বেঁধে রাখা না, এটা ফ্যাসিলিটি তৈরি করা, তাদেরকে সহযোগিতা করা, সহায়ক করা। দেখেন ইমিডিয়েট একটা তারা শুরু করেছে লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি, চমৎকার সমস্ত দেশব্যাপী যে কাজটা করতেছে। তো এই জন্য রেগুলেটরও ভূমিকা চেঞ্জ করেছে, অনেক চেঞ্জ। যে জায়গাটায় আমি ছিলাম একটু শেষ করে নিয়েছি প্লিজ। হ্যাঁ সরি মাহবুব ভাই, আপনাকে ইন্টারাপ্ট করে দিলাম। তো এখন ওই জায়গাটা তো তারা শুরু করেছে, আমরা বুঝতেই পারলাম। বাট আমি যেটা বলার, ওই যে ভালোর শেষ নাই, সেটাই আমি বলতে চাচ্ছি। এটা একটা। দ্বিতীয়ত হলো যে আপনার এটা বিসেকে কিন্তু বাধা নাই যে আপনার গ্রিনফিল্ডগুলো আইপিওতে আসতে পারবে না, এই বাধা কিন্তু নাই। বাট খুব একটা এন্টারটেইন ওনারা করতে চান না। এই জায়গাটাই কিন্তু আমার একটা বিশাল কোশ্চেন আছে। কারণ এই জায়গাটাকে যদি আপনি ঠিক মতো করতে পারেন, গ্রিনফিল্ডগুলোকে নিয়ে, ভালো গ্রিনফিল্ডগুলোকে নিয়ে যদি আপনি করতে পারেন, প্রজেক্ট ফাইন্যান্সটা যখন আপনার হয়ে যাবে আপনার ইকুইটি থেকে, তখন ডেফিনেটলি ওই কোম্পানিটার পারফরমেন্স কিন্তু একটা ডেট ফাইন্যান্সিং কোম্পানি থেকে কিন্তু তার প্রজেক্টটা। কিন্তু ফোরকান ভাই, এটার জন্য আরেকটা ভেহিকেল ছিল যেটা আমরা বিগত দিনে দেখেছি, এখন কিন্তু সেটা নাই, সেটা হলো ব্রিজ ফাইন্যান্সিং। এই ব্রিজ ফাইন্যান্সিংটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ। সো আমার কাছে মনে হয় যে ওই ভেহিকেলটা যদি আবার চালু করা যায়, বিকজ গ্রিনফিল্ড হয় কি একটু রিস্কি মনে হয় অনেকের কাছে। সো কাজেই ওই ব্রিজ ফাইন্যান্সিংটা যদি চালু করা যায় তাহলে বোধহয় এইটা উপকারে আসবে বেশি। একটা জিনিস অবশ্য আলী ভাই করেছে, আমি সবাইকে জানানোর জন্য, অল্টারনেটিভ যে আপনার রুট অল্টারনেটিভ ফান্ড, যেটা সেই অল্টারনেটিভ ফান্ডগুলো বা ভেঞ্চার ক্যাপিটাল যে কাজগুলো আমাদের ভারতে এটা খুব জনপ্রিয়, আমেরিকায় বা ওই দেশে তো আরো বেশি, ও সকল দেশে। তা আমাদের দেশে ইমিডিয়েট 2015 সালে এই অল্টারনেটিভ, এটাও এই কমিশনই করেছে, এই কমিশনে করেছে। এই অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল রুলসটা হওয়াতে আপনি ওই যেটা বলেন ব্রিজ ফাইন্যান্সিং, অর্থাৎ ওইটার কাজ এরা করে দিবে বলে আশা করতেছি, এবং সেভাবেই আগাচ্ছে ওই আইনটা দিয়ে। সরি, আপনি একটু শেষ করে নেন। তো এখন আমি যেটা বলতেছিলাম যে এখানে মার্চেন্ট ব্যাংকগুলোর যে ভূমিকা আছে তার মার্কেটিংয়ের ক্ষেত্রে, এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু আসতেছে ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, হাউস অ্যাসোসিয়েশন বা ব্রোকার যারা আছে, যারা ট্রেড করে, তাদের দায়িত্ব কতটুকু? তারাও ঠিক যেইভাবে দায়িত্বটা পালন করা উচিত আমার দৃষ্টিকোণ থেকে সেভাবে দায়িত্বটা পালন হচ্ছে না। কারণ মার্কেটিংটা কিন্তু আরেকটু স্ট্রং হতে হবে। দেখেন পৃথিবীর সব জায়গায় কিন্তু মার্কেটিং ছাড়া কিচ্ছু হচ্ছে না। মার্কেটিং এভরিহোয়ার ইজ মার্কেটিং। আজকে যদি আমরা ইন্ডিয়ার দিকে তাকাই, আমার বাবা, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে থাকি, আমার বাবা মিডল ইস্টে ছিলেন বহুদিন, হি ওয়াজ দেয়ার। তো উনি আমাকে একটা গল্প করতেন যে ইন্ডিয়ানরা যখন মিডল ইস্ট থেকে আসে তখন তারা কিন্তু খালি একটা ব্রিফকেস নিয়ে চলে আসে, আর যখন ইন্ডিয়া থেকে যায় তখন তারা 4টা লাগেজ নিয়ে যায়। সো দ্যাট মিনস তারা তাদের প্রোডাক্টগুলোকে ওখানে নিয়ে মার্কেটিং করেছে। সো মার্কেটিংয়ের কিন্তু কোনো বিকল্প নাই। সো এই মার্কেটিংটুকুকে যদি আমরা আরেকটু স্ট্রং করতে পারি এটা কিন্তু রেগুলেটর পুরো মার্কেটিং করতে পারবে না, মার্কেটিংয়ের জন্য ফ্যাসিলিটেট করতে পারবে। এখানে দায়িত্বটা নিতে হবে কিন্তু ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনকে। মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ইজ ট্রাইং এ লট, তারা প্রচুর চেষ্টা করতেছে। বাট তাদের সাথে যদি আমি ব্রোকারেজ হাউসের কম্পেয়ার করি, তাহলে আমার কাছে মনে হয় একটু কম জায়গায় বোধহয় ওনারা আছেন। এই জায়গাটাকে যদি আরেকটু পারফর্ম করা যায় তাহলে বোধহয় আরেকটু বেটার হইতে পারে। এবং সাথে ডিএসি এবং সিএসিকে আরও ভালো ভূমিকায় মার্কেটিংয়ের জন্য নামতে হবে, বুঝাইতে হবে, সেমিনার করতে হবে। যারা বড় বড় কোম্পানি তারা আইপিওতে আসলে কি হইতে পারে, ওয়ান টু ওয়ান ডিসকাস করতে হবে, ওয়ান টু ওয়ান ডিসকাস করতে হবে, বা তাদেরকে ডেকে এনে একটা কোম্পানি আইপিওতে আসলে তার বেনিফিট কি হইতে পারে এরকম কিছু প্রেজেন্টেশন দিয়ে যদি আমরা তাদেরকে বুঝাইতে পারি, আমার মনে হয় কিছুটা কাজ হবে। প্রেজেন্টেশন দিয়ে বোঝানো দরকার, মার্কেটিং হওয়া দরকার। এ প্রসঙ্গে আলোচনা করলাম। মাহবুব ভাইয়ের কাছে আরেকটা আমার প্রশ্ন থাকবে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কেন আসছে না? যেমন আমরা জানি 42% শেয়ার লিভার ব্রাদার্সের সরকারের কাছেই আছে।
তো এই জিনিসগুলো কেন হচ্ছে না? এই যে ভালো আইপিএর কথা বলছি, এই আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু অনেকটা রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের যে প্যারেন্ট কোম্পানি রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে অনেকটা স্ট্রাকচার কোম্পানি এগুলো। তা আমরা যদি ভালো আইপিএর কথা বলি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে যাতে দ্রুত আসে সেই ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ব্যবসা বান্ধব আইন হইতে হবে, আইন যদি প্রয়োজন হয় মানে চেঞ্জ করতে হবে যেন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি বাজারে আসতে পারে। তারপরে ধরেন এনবিআর ক্ষেত্রে যে লিস্টেড আর নন লিস্টেড কোম্পানি যে ট্যাক্স যে আপনার Difference. স্প্রেড, এই ডিফারেন্সটা একটু নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বেশি হবে দেন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে। কারণ লিস্টেড কোম্পানি কিন্তু অনেক কমপ্লায়েন্স করে, যার ফলে তার সেলস বলেন সব কিছু বলেন একদম ক্লিয়ার, বা তার প্রফিটেবিলিটি অনেক বেশি দেখা যায় যা নন লিস্টেড কোম্পানি থেকে আমরা দেখতে পারি। তো এখন এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে আসার যে বাধ্যবাধকতা, বরঞ্চ কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে একটা আপনার সার্কুলার দিয়ে বরঞ্চ অব্যাহতি দেওয়া হয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে। সেটা করা যাবে না। আমাদের দেশে প্রায় শতাধিক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, কিন্তু দেখেন বাজারে লিস্টেড মাত্র 13%। এই 13%-এর ভিতরে আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি মাত্র 5% বা 6%, 10% শেয়ার বাজারে অফলোড করেছে। সে শুধু এটা করেছে শুধু ট্যাক্সের ওই বেনিফিটটা নেওয়ার জন্য। তার মানে আমাদের বিনিয়োগকারীদের জন্য বা এই দেশের জন্য সেটা কিন্তু করতেছে না। আপনি দেখেন কমোডিটি পণ্য অথবা চকলেট তৈরি করে হাজার হাজার কোটি টাকা এই দেশে ব্যবসা করে। আপনি দেখেন অনেক মাল্টিন্যাশনাল ব্যাংক কত 100 বছর ধরে দেশে ব্যবসা করতেছে, কয়েক শতক ধরে ব্যবসা করতেছে, অথচ তারা লিস্টিং হচ্ছে না। আর আমাদের যেই ব্যাংকগুলা, আমাদের যেই 4 বছর 3 বছরের মধ্যে তাদেরকে অবশ্যই লিস্টিংয়ে আসতে হয়, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আসতে হয়। কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোকে কিন্তু এটা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা দেখতেছি তারা যুগের পর যুগে দেশ থেকে প্রফিট করতেছে। তো এইটা বন্ধ করতে হবে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে প্রয়োজনে আইন বদল করে হোক, আইন ওদের ব্যবসা বান্ধব করেই হোক, করেই বাজারে আনতে হবে মাল্টিন্যাশনাল কোম্পানি। আর এই মাল্টিন্যাশনাল কোম্পানি আসলে ওই যে বললাম যেটা ভালো শেয়ার, ব্লু চিপ শেয়ার যদি আমরা চাই, মাল্টিন্যাশনাল কোম্পানিকে আনতে হবে। দ্যাটস রাইট, মাল্টিন্যাশনালকে আনতে হবে কিছুটা আইন করে হলেও সেটা আনা উচিত। আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আশেপাশে আমাদের দেশগুলোতে কিন্তু সব মাল্টিন্যাশনাল কিন্তু লিস্টেড, শুধু আমাদের দেশে ইভেন না। ইন্ডিয়ার দিকেও যদি তাকায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলেন, লিভার ব্রাদার্স বলেন, সবাই লিস্টেড। আমি আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাচ্ছি ফোরকান ভাই আপনার কাছে ওই প্রশ্নটা থাকবে। সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে 2010 সাল থেকে কৃষি ব্যাংকে 2000 কোটি টাকা লুটপাট হয়েছে, এবং কৃষি ব্যাংকের যে বিভিন্ন প্রতিষ্ঠান এই টাকা হাতিয়ে নিয়েছে 2000 কোটি টাকার মতো। বলা হচ্ছে যে কৃষি ব্যাংক যেখানে কৃষি নির্ভর ব্যাংকিং হওয়া উচিত, সেইটা তারা টোটালটা একেবারে কমার্শিয়াল ব্যাংকিংয়ে ঝুঁকে পড়েছে। সো এই যে ঝুঁকে পড়া কমার্শিয়াল ব্যাংকিংয়ে, কৃষি ব্যাংকিং বাদ দিয়ে, এবং 2000 কোটি টাকা এই কমার্শিয়াল ব্যাংকিং করার ফলে 2010 সাল থেকে যা রিপোর্ট দেখলাম, 2010 সাল থেকে এই ঘটনা ঘটে আসছে। কিন্তু এই যে আরেকটার সাথে একটা প্রশ্ন আরেকটা করে রাখি, সেটা হলো যে 9টা ব্যাংকের মূলধন ঘাটতি দেখা দিচ্ছে প্রায় 16,657 কোটি টাকা এই জুন মাসে, গেল জুনে। সো এখানেও বিকেবি, বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী, বেসিক, জনতা, অগ্রণী, রূপালী, রাকুব, কমার্স ব্যাংক ইত্যাদি ব্যাংক ইনভলভ আছে। সো এই যে ক্যাপিটাল ঘাটতি 16,000 কোটি টাকা, ওদিকে কৃষি ব্যাংকের 2,000 কোটি টাকা চলে যাচ্ছে, বিভিন্ন ব্যাংকে কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে, প্রতিদিনই কিন্তু রিপোর্ট আসছে। তো এইটার ব্যাপারে আপনার একটু মন্তব্য। এখানে আমি একটা কম্প্যারিজন বলি আপনাকে। কম্প্যারিজনটা হলো, প্রথমেই চলে আসি যে আমি এই প্রোগ্রামে, এনটিভির এই প্রোগ্রামে আপনার সাথেই আমি বলেছিলাম একদিন যে আমার ব্যাংক থেকে চলে যায় হাজার হাজার কোটি টাকা, আমি ওখানে অত রেগুলেশনে যাই না। আর আমার যখন এই পুঁজিবাজারে গিয়ে 10,000 কোটি টাকা স্টাক আপ হয়ে যায়, তখন আমার যত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই জায়গাটাকে, মানসিকতার পরিবর্তন যেসব জায়গাগুলোতে আছে সেটা কিন্তু একটু করতে হবে। অ্যাবসলিউটলি, এটা কিন্তু করতে হবে। অ্যাবসলিউটলি। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে কৃষি ব্যাংকে 2010 থেকে আজ পর্যন্ত 2000 কোটি টাকা নাই। বাংলাদেশ ব্যাংক খুব ভালো বলতে পারবে যে স্পেশালাইজড ব্যাংক যেগুলি আছে, যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকুব যেটা, এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, এগুলো হলো স্পেশালাইজড ব্যাংক। সো এই ধরনের স্পেশালাইজড ব্যাংকগুলো কি কমার্শিয়াল বিজনেস করতে পারে কি না, এটা আমার পুরো জানা নাই। তবে নর্মালি পারার কথা নয়, তাদের এখানেই জোর দেওয়ার কথা।
আপনার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যদি আপনার তারা কমার্শিয়াল ব্যাংকিংয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে, সেখানে তাদের এই ঝুঁকে পড়ার পিছনে কারণটা কি? ঝুঁকে পড়ার কারণে কি তারা প্রফিট করলো নাকি তারা লস করলো? রেজাল্ট ইজ লস, 2000 কোটি টাকা মাইনাস। তাহলে ওই সময়ে বা ওই সময়ের পর থেকে আজকে পর্যন্ত কৃষি ব্যাংকের দায়িত্বে যারা আছেন তাদেরকে একটু মানে জিজ্ঞেস করা দরকার যে এটা কেন হচ্ছে, আপনারা কেন এই কাজটা করলেন, কেনই বা আপনারা কৃষি ব্যাংক থেকে জবাবদিহিতার আওতায় যদি না আনা যায় তাহলে কিন্তু এটা সম্ভব নয়। কারণ আপনার যদি ওই 2010 থেকে 2016 পর্যন্ত যারা যারা দায়িত্বে ছিলেন, যার সময় যতটুকু টাকা এইভাবে ব্যাড লোন হয়েছে, তাহলে ওনারা তখন ওখান থেকে কতটুকু ডেভিয়েট করে কমার্শিয়াল লোনে গেলেন, আর যদি যেয়ে থাকেন তার যৌক্তিকতা কী এবং উনি যেতে পারেন কিনা, যদি না পারেন তাহলে উনি গেলেন কেন, সেই জবাবদিহিতাগুলো যদি আমরা ক্লিয়ার করতে না পারি তাহলে এই প্রবলেমগুলো কিন্তু থেকে যাবে। এখন আবার ওই জনাব খন্দকার ইব্রাহিম খালেদের প্রসঙ্গ এসে যায় যে এই কথাগুলো তো খুব একটা ভয়েস দেখি না, বলতে ওনাকে শুনি না। ওনার যত উনিও কিন্তু কৃষি ব্যাংকের এমডি চেয়ারম্যান ছিলেন। আচ্ছা, তাই নাকি? এটা আমার ঠিক জানি কোন সালে, 2010 ছিলেন। ফাইন। তো তাইলে তো দেখেন, যদি উনি তাই থেকে থাকেন তাইলে এখন 2000 কোটি টাকার মধ্যে ওনার সময় কত টাকা গেছে সেটা কেন গেল সেই জবাবদিহির আওতায় ওনার আসা উচিত। এখন আরেকটা জিনিস হলো, যদি এই আপনার যেটা বললেন যে ব্যাংকের যখন হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, তো আমার এই 10,000 কোটি টাকা নিয়ে এত মহল থেকে এত মাথা ব্যথার কারণ আমি খুঁজে পাই না। যেটা এই পুঁজিবাজারটা যদি শক্ত থাকে, ইকোনমির গ্রোথ আর ডেট ফাইন্যান্স দিয়ে ইকোনমির গ্রোথ দুইটাকে যদি আমি কম্পেয়ার করতে থাকি, তাহলে ডেট ফাইন্যান্সে ইকোনমির গ্রোথটা বেশি, কারণ সেখানে আমার সরকারের ট্যাক্স পাওয়ার আমাকে অঙ্ক করে বলতে হবে, তাইলে এখন সেই সময় আমার নাই। যদি আমি ডেট এবং ইকুইটি দুইটাকে পাশাপাশি দাঁড়াই, তাহলে ইকুইটি ফাইন্যান্স বেস যেসব কোম্পানিগুলো আছে সেখানে সরকারের কর পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই অঙ্কগুলো বহু আগে থেকে আমি এনবিআরকে করার জন্য অনুরোধ করে আসছি। এনবিআর কতটুকু করে সেটা না করে বরং এবারে আরেকটা নতুন একটা সেকশন ঢুকাইছে 82C, এটারে খিচুড়ি বানায় ফেলছে। এখন আরও আজে বাজে কিছু আইন টাইন হয়ে গেছে, এখানে 73 করছে যে আপনার মানে বেশ কিছু খিচুড়ি আইন কমপ্লিকেটেড হয়ে গেছে মানুষের জন্য। তো ওই জায়গাগুলোকে কিন্তু ঠিক করে নিতে এনবিআর এর কিন্তু একটা অনেক বড় ভূমিকা আছে, কিন্তু আপনার এই বাজার নিয়ে অনেক বড় ভূমিকা আছে, বাজার এবং ইকোনমি নিয়ে। ওই আইনটাকে যদি ঠিক করা হয় এবং আইনটা এমনভাবে ড্রাফট করা, আমি এনবিআরটা নিয়ে আসি এই কারণে, ইটস বিকজ অফ দি ডিফারেন্স, যে ইকুইটি মার্কেটটাকে প্রণোদিত করতে গেলে যে ডিফারেন্সিয়েটটা করতে হবে, সেখানে কিন্তু এনবিআর এর ভূমিকাটাই মেইন। কারণটা কি? আপনার এই দেখেন, এনবিআর কিন্তু এবারে কিছু ভালো জিনিস নিয়েছে। কি নিয়েছে? যে যদি কেউ এত টাকা ট্যাক্স দেয় তাকে এইটা দেওয়া হবে, তাকে এত টাকা দেওয়া হবে, তাকে অমুক সম্মান দেওয়া হবে, তাকে অমুক সম্মান দেওয়া হবে। ওই যে কথাটা আমি আপনাকে যেটা বললাম যে বিএসসিসি এন্টারটেইনিং অ্যাটিটিউডে যেতে হবে, সেটা কিন্তু এনবিআর এর এক্সাম্পলটাকে টেনে বললাম, কারণ তারা কিভাবে প্রণোদিত করার চেষ্টা করতেছে। এই নজিবুর রহমান সাহেব কিন্তু কিছু ভালো উদ্যোগ নিয়েছেন। সেটা কি? সেটা হলো যে যদি কেউ এই পরিমাণ ট্যাক্স দিয়ে থাকে তাইলে তাকে এটা রিওয়ার্ড করা হবে, একটা রিওয়ার্ড সিস্টেম চালু করেছে। দ্যাটস রাইট ফোরকান ভাই, ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। মাহবুব ভাই, লাস্ট কমেন্ট আপনার কাছে 30 সেকেন্ডে। দেখেন, বাজারটা আমরা কিভাবে দেখছি, একটু বাজারের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমার যেটা বলা সেটা দেখেন, এই মার্কেট অবশ্যই ক্যাপিটাল মার্কেট সবই আপনার ঠিক হয়ে যাবে, এবং আমি আশা করতেছি যে বিনিয়োগকারীরা শুধু সবচেয়ে খেয়াল রাখবেন হলো ডিভিডেন্ড কোম্পানিগুলো, ডিভিডেন্ডের ট্রেন্ডটা কি। আপনি যখন ইনভেস্ট করবেন কোম্পানির ডিভিডেন্ড ট্রেন্ডগুলোর দিকে যদি লক্ষ্য করে ইনভেস্ট করেন, ক্যাপিটাল গেনে দেখবেন, বাট এটা দ্বিতীয় পর্যায়ে দেখবেন। প্রথম পর্যায়ে দেখবেন কোম্পানির ডিভিডেন্ড ট্রেন্ডটা কি আছে আর পিছনে কোন লোকগুলা এই কোম্পানিটা চালাচ্ছে। এই দুইটা জিনিস দেখে যদি বিনিয়োগকারীরা বিনিয়োগ করে, অ্যাটলিস্ট তাদের পুঁজি ক্ষতির সম্ভাবনা অনেক কমে যায়। এবং একটু লং টার্মে যদি ইনভেস্ট করেন, তাদের ডে ট্রেডিং থেকে বেরিয়ে এসে যদি করেন, যে আমার কাছে মনে হয় তাদের ক্ষতি সম্ভাবনা ভালো কমে যাবে, এটাই লক্ষ্য রাখার জন্য বলছি। দ্যাটস রাইট। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক সময় দিয়েছেন আমাদেরকে। দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। আপনারা শুনেছেন, অনেক বিষয় আমরা আলোচনা করেছি। বাজারটা কিভাবে ভালো রাখা যায় সেই ব্যাপারে আলোচনা করেছি। আগামী রোববার আপনাদের সাথে আবার একই অনুষ্ঠানে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের এনটিভি, আপনারা দেখতে থাকুন এনটিভির প্রোগ্রাম। আসসালামু আলাইকুম।